দুলাভাই এবং আমি একে অপরের দিকে তাকালাম। কিছু একটা চলছে আমি বুঝতে পারছিলাম, কিন্তু কি আমার চোখে কিছু রহস্য ছিল, আর তার চোখে অজানা ভয়। এই যেন দুজনের মধ্যে একটি নতুন অবস্থা তৈরি হচ্ছিল, যা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দুলাভাই ধীরে ধীরে বললেন, আমার জীবন, আমাদের সম্পর্ক, এগুলো অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি, কিন্তু কোনো এক মুহূর্তে সবকিছু কেমন যেন ঘুরে গেল। এটাই ঠিক কিনা আমি জানি না। কি আমার শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। কি বলতে যাচ্ছেন তিনি আমি জানি। কিছু একটা গম্ভীর কথা শোনা যাবে, যা আমার জীবনেও পরিবর্তন আনবে। কিছু একটা আমার সাথেও ঘটতে যাচ্ছে, আমি জানি। আমি সঠিকভাবে জানাতে পারছি না, কিন্তু দুলাভাই বলতে বলতে থামলেন। আমি এক ধাপ এগিয়ে এসে বললাম, দুলাভাই, তুমি কি বলছো? এটা কি আমাদের কাছে কোনো দুঃখের খবর না সুখের? তিনি একটু নিরিবিরি ছিলেন, তারপর মুখে একটুখানি হাসি ফুটল। হ্যাঁ, আসলে এটা সবকিছুই, সুখ দুঃখ সবকিছু একসাথে। আমি কি বলতে চাচ্ছিলাম, কিন্তু মুহূর্তেই বোনের ফোন বেজে উঠল। তার মুখে চিন্তার ছাপ পড়ল। ফোনটা কেটে দিয়ে সে বলল, তোমার কিছু সমস্যা হচ্ছে কি? তুমি কি কিছু ভাগ করে বলতে চাও? দুলাভাই সোজা হয়ে বসে বললেন, এটার সময় হয়তো আমি কিছু সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর আমি আর আমাদের সম্পর্ক, এগুলো সব কিছু অদ্ভুতভাবে বদলে গেছে। আমি জানি না কিভাবে এগোতে হবে, কিন্তু কিছু কিছু সত্যি কথা না বললে আর পারা যাচ্ছে না। গাড়ির ভেতর, রেস্টুরেন্টের আশেপাশের সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি দুলাভাই কি বলতে যাচ্ছেন সেটা আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। এই মুহূর্তে আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল। না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বছর 4 পর আবার মায়ের বাড়ি ফেরা। শহরের ব্যস্ততা, চাকরির চাপে বারবার আসার ইচ্ছেটা থাকলেও সময় হয়ে উঠত না। কিন্তু এইবারের ফিরে আসার কারণটা একটু ভিন্ন। বোনের বাচ্চার জন্ম হয়েছে। দুলাভাই ফোন করে নিজে বললেন, তোমার ছোট ভাই হয়েছে, না এসে পারছ নাকি? ট্রেন থেকে নামতেই পরিচিত স্টেশনের কোলাহল, ঝাঝালো চাওয়ালার আওয়াজ। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই পরিচিত হাসিটা, আমার দুলাভাই। হাসি মুখে এগিয়ে এলেন, ব্যাগটা নিজের কাঁধে নিয়ে বললেন, আমার বোন এত সুন্দর হয়ে গেছে। শহরের হাওয়াতেই বুঝি এমন হয়। আমি হেসে বললাম, আর আপনি আগের মতোই আছেন, একটু মোটা ছাড়া। তিনি হেসে ফেললেন, তোমার বোন বলেই তো মিষ্টি খাওয়াই বেশি। গাড়ির দিকে যেতে যেতে হঠাৎ মনে হল, দুলাভাইয়ের চোখে কি একটু অন্যরকম চাহনি, নাকি আমি শহরের সিনেমা সিরিয়াল দেখে এসব ভাবছি। ঘরে ঢুকতেই বোন এসে জড়িয়ে ধরল, মুখে সেই চেনা উচ্ছ্বাস। তুই এলে সব জমে যায় জানিস। বাচ্চাটার দিকে তাকাতেই মুগ্ধ হলাম। ছোট্ট হাত, নিঃশব্দ নিঃশ্বাস, এ যেন এক নতুন গল্পের শুরু। রাতের খাবারে সবাই বসেছিল। দুলাভাই পাশে বসে খেতে খেতে হঠাৎ বললেন, এই মেয়েটা শুধু লেখাপড়া নয়, রান্নাও ভালো করে জানিস তো। বাসায় সবার মুখে তোমার রান্নার গল্পক। ও, আমি লজ্জা পেয়ে হেসে ফেললাম। পাশে বসা আমার বোন শুধু হাসল, কেউ কিছু বোঝো না। কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত ঢেউ খেল ঘরের। ভেতরে ঢুকে যখন জানালার পাশে দাঁড়ালাম, তখন বুঝলাম এই বাসা, এই সম্পর্ক, এই মানুষগুলোর ভেতর কোথায় যেন একটা অদেখা কাঁপুনি আছে। আমি জানি না এই কাঁপুনি কোথায় গিয়ে থামবে, জানি শুধু এইবারের ফিরে আশাটা শুধুই একটি বাচ্চাকে দেখার জন্য নয়। পরের দিন সকালটা মায়াবী রোদে ভরে উঠেছিল। আমার দুলাভাই সকালবেলা যখন উঠলেন, তখন আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। গাছগুলোর পাতার মধ্যে সুরেলা বাতাসের শব্দ, পাখিরা খেলা করছে আকাশে। এমন এক শান্ত সকালে বাড়ির ভেতরেও একটা অদ্ভুত শান্তি ছিল। বোনের কাজে আমি হাত লাগালাম। তার জন্য চা বানিয়ে এনে দুলাভাইয়ের পাশে বসে গল্প করতে করতে খাওয়ার সময়ও কাতল। মাঝে মাঝে তার চোখে একটা অদ্ভুত চাহনি আমি ধরতে পারছিলাম, যেন কিছু বলার আছে কিন্তু বলছিল না। এই চোখের ভাষা আমি ভালোই জানি, এত বছর পরেও। কিন্তু কি বলবে সে? আমাকে তো আগেও কখনো এমনভাবে দেখেনি।
বোন রান্নাঘরে ব্যস্ত, আর আমি আর দুলাভাই বসে আছি টেবিলের কাছে। তিনি একটু বিরতি নিয়ে বললেন, তুমি কি জানো, তোমার বোন আমার জীবনে এক ধরনের রেশমের মতো ছিল। সবকিছু তার ছোঁয়া পেলে নরম আর সুন্দর হয়ে যেত। গিয়ে আমি অপ্রস্তুত হয়ে কিছু বলার আগেই দুলাভাই আমার দিকে তাকালেন। এবার তার চোখে ছিল এক ধরনের গম্ভীরতা। এখন আমাদের জীবনের অনেক কিছুই বদলে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস যেন ওই আগের মতোই থাকে গো। আমি চুপ করে শুনছিলাম তার কথা। আমাকে ভাবাতে বাধ্য করছিল। কেন জানি না, তার এই কথায় আমি অস্বস্তি অনুভব করছিলাম। এটি কি শুধুই এক ধরনের স্নেহের কথা, না কিছু গভীর অনুভূতি ভেতরে জমা হচ্ছে, যা খোলাসা হতে যাচ্ছে? আমার মনেও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি দুলাভাইকে অন্যভাবে দেখছি, নাকি এটি শুধুই পারিবারিক সম্পর্কের এক অংশ? এসব প্রশ্ন আমার ভেতরে জমে উঠছিল, কিন্তু উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। বোন রান্নাঘর থেকে এসে বললেন, তুমি জানো তো, আমাদের বাড়িতে অনেক পরিবর্তন আসছে। বাচ্চা আর সবার এই নতুন দায়িত্বগুলো কেমন যেন এক ধরনের নতুন সম্পর্ক তৈরি করছে। আমি কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়ল দুলাভাইয়ের কথা। আমাদের জীবন বদলে যাচ্ছে, কিছু কিছু সম্পর্কই বদলাতে চায় না। কি এই কথাটি যেন কানের ভেতরে বারবার বাজছিল। সেটা কি শুধুই সাধারণ কথাবার্তা ছিল, নাকি এর মাঝে কোনো গভীর অনুভূতি লুকিয়েছিল? এদিন বিকেলবেলা যখন সবার মাঝে মিষ্টি আলাপ চলছিল, দুলাভাই আমার পাশ দিয়ে চলে যাওয়ার সময় আমার হাতে হালকা করে হাত রাখলেন, খুব স্বাভাবিকভাবে। কিন্তু কিছুটা দীর্ঘ সময় ধরে আমি সেদিকে না তাকিয়ে শুধু খাওয়ার দিকে মনোযোগ দিলাম, যদিও হৃদয়ের মধ্যে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে বোন আবার বলল, তুমি কিছু ভাবছ না কিছু? না, আমি বললাম, যদিও আমি জানতাম কিছু না ভাবার প্রশ্নই ছিল না আমাদের মাঝে। সবই পরিবর্তন হচ্ছে, কিন্তু তুমি কি কখনো বুঝেছ, কখনো কখনো একটি মানুষ থাকে যেসব পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে? বোন হালকাভাবে হাসল, যেমন দুলাভাইও। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম আসলেই কিছু অনুভূতি অজানা থেকে যায়, হয়তো সময় সবকিছু স্পষ্ট করে তুলবে। অপরদিন সকালে ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা ছিল। বাচ্চাটি খেয়েছে, তবে এত সুন্দর হাসি, এত মিষ্টি চেহারার মাঝে একটা ভারী অনুভূতি ছিল আমার। মনও ভারাক্রান্ত হয়ে উঠেছিল, কিন্তু আমি কিছুতেই ঠিক বুঝতে পারছিলাম না কেন। বোনের মুখে হাসি ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখের মধ্যে কিছু না বলা কথা ছিল, যেন কিছু চাপা অনুভূতি ছিল যা কখনো বলা হয়নি। এদিন দুপুরের পর থেকে দুলাভাই কিছুটা অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করলেন। কখনোই নিজের মধ্যে এতটা গোপনীয়তা দেখাননি। টেবিলের কাছে বসে খেতে খেতে বারবার ফোনের দিকে তাকাচ্ছিলেন। তার চোখে উদ্বেগ, একটু অস্বস্তি। এটা কি শুধু কাজের চাপ, নাকি কিছু অন্য সমস্যা? সব ঠিক তো? আমি সাহস করে প্রশ্ন করলাম। তিনি মুখে কিছু না বলে আমার দিকে তাকালেন। কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন না। তার মুখাবধি চাপটা যেন স্পষ্ট হয়ে উঠল। আমি জানতাম কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি ছিল তা বুঝতে পারছিলাম না। এমন সময় বোন এসে বলল, তোমরা কি একসাথে কোথাও যাব? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ভালোই হবে তাহলে। কিছুক্ষণ পরে বের হব। বোন বলল, দুলাভাই এবার অল্প হাসলেন, কিন্তু সেটাও খুবই ফিক্স ছিল। তার চোখে যে কিছু একটা চিন্তা ঘুরছে আমি বুঝতে পারছিলাম। তারপরে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি একা যেতেই চাই না। কিছু একটা তো ঘটেছে, তাই না? আমি চাইছিলাম কিছু একটা জানি এবং শেষ পর্যন্ত সত্যটা বুঝতে পারি। হঠাৎ দুলাভাই ফোনে কিছু একটা দেখলেন এবং কিছুটা ঝুঁকে পড়লেন। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই কিছুটা আঁচ পেলাম, কিন্তু তাও জানলাম না এটা কি বিষয়। কিন্তু এটা স্পষ্ট ছিল যে কিছু গোপনীয়তা ছিল। বিকেলটা এলো, আমরা তিনজনেই গাড়িতে চেপে বের হয়ে গেলাম। শহরের একাংশের রাস্তাগুলো এখন শান্ত, সবার মাঝে একটা অদ্ভুত নীরবতা। কেউই পুরোপুরি আরামদায়ক ছিল না, আর আমি বুঝতে পারছিলাম না কেন গাড়িতে বসে আমি ধীরে ধীরে তার দিকে তাকিয়েছিলাম। দুলাভাই কি কিছু বলতে চাচ্ছেন?
তার চোখে ছিল একটা অনিশ্চয়তা, আর আমি জানি সেই অনিশ্চয়তাটুকু আমার কাছেও চলে আসছে। বোন হঠাৎ বলে উঠল, তুমি কি বুঝে উঠতে পারছ কি? আমি মুচকি হাসলাম। আমি জানি তুমি কিছু ভাবছ, তবে কিছু বলো না শালীন, তাই ভালো। কথা বলতে বলতেই আমি তার চোখে কিছু খুঁজে পেলাম। এটা কোনো সাধারণ খোঁজ নয়, এটি যেন কিছু না বলা অজানা সত্য। কি সত্য? গাড়ির মধ্যে গুনগুন শব্দ হচ্ছিল, আর এর মাঝে আমি অনুভব করলাম হয়তো আমি সেই সত্যটি জানি। কিন্তু সঠিক সময়ে কি সেটা প্রকাশ করা উচিত? আমি যদি জানতাম তাহলে কি করতাম? গাড়ি চলতে চলতে শহরের বাইরে চলে আসলাম। গাছপালা, ছোট ছোট গ্রাম আর আকাশে মেঘের ছায়া, সবকিছু যেন একেবারে শান্ত। কিন্তু আমার মন যেন অস্থির, কিছু একটা ঘটছে। আমি জানি, কিন্তু কি আমি নিজেই উত্তর খুঁজে পাচ্ছিলাম না। দুলাভাই কি আমাকে কিছু বলবেন, নাকি বোনের সাথে কোনো অজানা সমস্যা চলছে? গাড়ি থামলে একটি ছোট্ট রেস্টুরেন্টের সামনে বোন বলল, এখানে কিছু খেয়ে নাও, তারপর কথা হবে। কি আমরা সবার আগে রেস্টুরেন্টে ঢুকলাম। দুলাভাই চুপচাপ বসে থাকলে তার মধ্যে একটা অনুপস্থিতির অনুভূতি ছিল, যেন শরীর এখানে কিন্তু মন কোথাও চলে গেছে। আমি তাকে কিছু বলার জন্য মুখ খুলতেই তিনি চোখের কোণে তাকিয়ে একটু সরে গেলেন। কিছু চিন্তাভাবনা চলছে ঠিক। আমি সাহস করে প্রশ্ন করলাম। দুলাভাই কিছু বললেন না, কিন্তু তার মুখাব দিয়ে একটা গম্ভীরতা আমাকে বলছিল কিছু বড় কথা বলতে যাচ্ছেন তিনি। বোন তার ছোট্ট হাসি দিয়ে বলল, তোমরা দুজনেই কি কেমন যেন অদ্ভুত হয়ে গেছ। কি হচ্ছে এখানে? কিছু না, আমি সোজাসুজি উত্তর দিলাম। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে দুলাভাই কিছুটা ভেঙে পড়লেন। আমি জানি তোমরা কিছু বুঝতে পারছ। দুলাভাই অবশেষে বললেন, কিন্তু আমি সত্যিই জানি না কিভাবে বলতে হবে। এমন একটা সময় চলে এসেছে যেখানে সব কিছুই বদলে যাচ্ছে। ছুবন এবং আমি একে অপরের দিকে তাকালাম। কিছু একটা চলছে, আমি বুঝতে পারছিলাম। কিন্তু কি? আমার চোখে কিছু রহস্য ছিল, আর তার চোখে অজানা ভয়। এজেন্ট দুজনের মধ্যে একটি নতুন অবস্থা তৈরি হচ্ছিল, যা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দুলাভাই ধীরে ধীরে বললেন, আমার জীবন, আমাদের সম্পর্ক, এগুলো অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি, কিন্তু কোনো এক মুহূর্তে সব কিছু কেমন যেন ঘুরে গেল। এটাই ঠিক কি না আমি জানি না। কি আমার শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। কি বলতে যাচ্ছেন তিনি? আমি জানি কিছু একটা গম্ভীর কথা শোনা যাবে, যা আমার জীবনেও পরিবর্তন আনবে। কিছু একটা আমার সাথেও ঘটতে যাচ্ছে। আমি জানি। আমি সঠিকভাবে জানাতে পারছি না, কিন্তু দুলাভাই থামলেন। বোন এক ধাপ এগিয়ে এসে বলল, দুলাভাই, তুমি কি বলছ? এটা কি আমাদের কাছে কোনো দুঃখের খবর, না সুখের? তিনি একটু নিরিবিলি ছিলেন, তারপর মুখে একটুখানি হাসি ফুটল। হ্যাঁ, আসলে এটা সবকিছুই, সুখ দুঃখ সবকিছু একসাথে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মুহূর্তেই বোনের ফোন বেজে উঠল। তার মুখে চিন্তার ছাপ পড়ল। ফোনটা কেটে দিয়ে সে বলল, দুলাভাই, তোমার কিছু সমস্যা হচ্ছে কি? তুমি কি কিছু ভাগ করে বলতে চাও? দুলাভাই সোজা হয়ে বসে বললেন, এটার সময় হয়তো আমি কিছু সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর আমি আর আমাদের সম্পর্ক, এগুলো সব কিছু অদ্ভুতভাবে বদলে গেছে। আমি জানি না কিভাবে এগোতে হবে, কিন্তু কিছু কিছু সত্যি কথা না বললে আর পারা যাচ্ছে না। কি গাড়ির ভেতর, রেস্টুরেন্টের আশপাশে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি দুলাভাই কি বলতে যাচ্ছেন। সেটা আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। এই মুহূর্তে আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। রেস্টুরেন্টের শান্ত পরিবেশে আমি এক মুহূর্তের জন্য মনে হলো আমি আর বোনজেন পুরনো দিনের মতো সময় কাটাচ্ছি। তবে আমার ভেতরে এক ধরনের অস্থিরতা ছিল, যা শ্বাস-প্রশ্বাসের মতোই গভীর হয়ে উঠছিল। দুলাভাইয়ের সেই কথাগুলো আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সবকিছু বদলে যাচ্ছে, আমি জানি না কিভাবে এগোতে হবে। কি এসব কথা? কি শুধু সাধারণ কষ্টের অভিজ্ঞ ছিল? না, এর মাঝে কিছু আরও গভীর অনুভূতি লুকিয়েছিল। বোনের চোখে তীব্র চিন্তা ছিল, আর আমি জানি সে সব বুঝতে পারছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। দুলাভাই এবার একটু ধীরে ধীরে দাঁড়িয়ে গেলেন, মুখটা চিন্তিত হয়ে গিয়েছিল।
আমি জানি এখনো পর্যন্ত আমি যা বলেছি সেটা হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের পারিবারিক সীমাদার বাইরে চলে যাচ্ছে। আমি জানি তুমি কিছু অনুভব করছো। আমি শিউরে উঠলাম। কি শুধু আমাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, নাকি এর মধ্যে কিছু ভিন্ন বিষয় জড়িত? আমি কিছুতেই সঠিক উত্তর খুঁজে পাচ্ছিলাম না। বোন আর আমি একে অপরের দিকে তাকালাম। এর আগে আমরা কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়িনি। দুলাভাই কি বলতে চাচ্ছেন? কি সেই অপরিবর্তনীয় কিছু যা সে এতদিন চেপে রেখেছে? বোন অবশেষে বলল, দুলাভাই, তুমি কি ঠিক আছো? কিছু বলতে চাচ্ছ তুমি, কিন্তু কি সেটা? দুলাভাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আসলে আমি একটুকু ভয় পাচ্ছি, কিছু কষ্টের অনুভূতি যা মনে হয় আমাদের পরিবারে প্রভাব ফেলবে। আমি জানি না এভাবে বলা উচিত কিনা, কিন্তু তোমার সাথে সোজা কথা বলতেই হবে। কি এই মুহূর্তে আমি অনুভব করলাম সামনে কিছু বড় পরিবর্তন আসছে, কিন্তু কি সেই পরিবর্তন তা বুঝতে আমার মন প্রস্তুত ছিল না। না বোন তখন একটু ভয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ যে আমরা? দুলাভাই চোখ মুছে বললেন, না, আমি শুধু বলতে চাচ্ছি কিছু সম্পর্ক, কিছু অনুভূতি কখনোই সহজে চলে যায় না। হয়তো এটা আমার এক ধরনের দোষ, কিন্তু এই সম্পর্কের মধ্যে অনেক কিছু আমি বুঝতে পারছি না। কি তাদের কথাগুলো কিছুটা অস্পষ্ট ছিল, তবে একটা বিষয় স্পষ্ট, যে তারা অন্য কিছু বলার চেষ্টা করছেন। কিছু অজানা সত্যি সামনে আসছে। তবে এই মুহূর্তে আমি একদম নীরব। আমার মনে কিছু প্রশ্ন ছিল, তবে তার উত্তর মনের গভীরে চলে গিয়েছিল। কেন, কিভাবে রেস্টুরেন্টের পরিসরে একটি অদ্ভুত নীরবতা থেকেছিল? দুলাভাইয়ের কথাগুলো আমার ভেতরে অজানা দ্বন্দ্ব সৃষ্টি করছিল, কিন্তু কিভাবে এগোতে হবে আমি জানতাম না। আমি শুধু তাদের পরবর্তী কথাগুলোর দিকে তাকিয়েছিলাম। গাড়ি ফিরে আসার পর আমরা সবাই বাসায় পৌঁছালাম, কিন্তু সেখানে ঘরের ভেতরে যেন একটা অদৃশ্য চাপ ছিল, একটি সংকট যা আমাদের সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে যাচ্ছে। আমি জানি আগামী দিনে কিছু বড় সিদ্ধান্ত আসবে। পরবর্তী কয়েকদিন ধরে বাড়ির মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আমার মনে হচ্ছে দুলাভাই এবং বোনও কিছু অজানা সমস্যায় ভুগছেন, কিন্তু তা প্রকাশ পায় না। মনে হচ্ছিল বাড়ির সবাই কিছু না বলা অনুভূতির মধ্যে জড়িত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমি দুলাভাইয়ের সাথে নিজের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করেছি। কিছু এমন ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। হয়তো এটি সেই সম্পর্কের এক অদ্ভুত দিক যা সময়ের সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে। কখনো মনে হচ্ছিল দুলাভাই আমাকে একটু বেশি নজর দিচ্ছেন, কিংবা তার মাঝে কোনো অদৃশ্য সম্পর্কের সংকেত রয়েছে যা আমার জন্য অজানা। আমার মনে অনেক প্রশ্ন ছিল। কী কারণে সে এত গম্ভীর হয়ে পড়েছে? কেন সে কিছু স্পষ্টভাবে বলছে না? আমাদের সম্পর্ক কি শুধুই একটি পারিবারিক সম্পর্ক, নাকি এর চেয়েও কিছু গভীর অনুভূতি রয়েছে? এদিন বিকেলের দিকে আমি ঘরের পাশের বারান্দায় দাঁড়িয়েছিলাম। বাতাসের সাথে গাছের পাতাগুলোর শব্দ, আর দূরে কোথাও চমকানো আকাশ, একটি শান্ত পরিবেশ। ঠিক এমন সময় দুলাভাই হঠাৎ এসে দাঁড়ালেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি ইশারায় থামিয়ে দিলেন। কিছু বলো না, তিনি একটু থেমে বললেন। আমি জানি তুমি জানো কিছু, তবে যা বলবো সেটা শুধু তুমি আর আমি জানুমু। আমার বুকটা ধক করে উঠল। তার চোখে এমন এক ধরনের গাম্ভীর্য ছিল যা আগে কখনো দেখিনি। সেদিন থেকেই আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের মধ্যে কিছু আছে যা কখনো বলা হয়নি। আমি জানি সে আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু কারণে তা প্রকাশ করতে পারছে না। তুমি কি বলছো? আমি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমাদের সম্পর্ক সবসময় একরকম ছিল। আমি কখনোই তোমার কাছে যা অনুভব করেছি সেটা বলিনি। হয়তো পারিবারিক সম্পর্কের সীমার মধ্যে তা কখনো প্রকাশ করা উচিত ছিল না, কিন্তু কিছু কিছু অনুভূতি মনের ভেতরে পুঞ্জীভূত হয়ে যায়। আমি একটু অবাক হয়ে তাকালাম। এর মানে কি? সে কি বলছে? কেন এতদিন পর এখন এসব কথা বলছে? আমি জানি তুমি কিছু ভাবছ, কিন্তু কিছু কিছু সম্পর্কের মাঝে এমন কিছু গভীরতা থাকে যা কখনো প্রকাশিত হয় না। আমি কখনো তোমাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়েছিল যা আমি কখনো সহজভাবে বুঝতে পারিনি।
তিনি আরও কিছু সময় চুপ থেকে বললেন, তার কথাগুলো আমার ভিতর কেমন যেন অস্বস্তি ছড়াচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না সে কি আসলেই নিজের অনুভূতি জানাচ্ছে নাকি কিছু অন্য উদ্দেশ্য আছে। কেন সে এতদিন চুপ ছিল তাকে আরও প্রশ্ন করতে গিয়ে আমি শুনলাম বোন রান্নাঘরে আসছেন। আমি দ্রুত মুখ ফিরিয়ে নিলাম এবং সোজা ভিতরে চলে গেলাম। তার সঙ্গেও আমার কিছু কথা ছিল, কিন্তু দুলাভাইয়ের কথাগুলো মনে একেবারে স্থির হয়ে গেল। সে কি আসলেই আমাকে অন্যভাবে দেখছে? এটা কি শুধুই পারিবারিক বন্ধন নাকি কিছু অধ্যক্ত ইচ্ছা যা গভীর অনুভূতির সঙ্গে মিশে গেছে? বোন এসে বলল, তুমি কি ঠিক আছো? তোমাদের কি কিছু কথা হয়েছিল? না, কিছু না, আমি শান্ত স্বরে উত্তর দিলাম। কিন্তু জানি না কেন আমার মধ্যে এমন এক অনুভূতি ছিল যেন সবকিছু বদলে যাচ্ছে। বোনের মুখে ছিল এক ধরনের উদ্বেগ। তুমি যদি কিছু অনুভব করো বা কিছু জানতে চাও তো বলো, সবসময় আমাদের কাছে থাকো। কিন্তু আমি কিছু বললাম না। আমি জানতাম কিছু গভীর এবং জটিল সম্পর্কের ভেতরে আমি ঢুকে পড়েছি, যেখানে না বললে কিছুই স্পষ্ট হবে না। আমি কি চাইছিলাম আর দুলাভাই কি চাইছিল? রাতের খাবার শেষে সবাই যখন ঘরে চলে গেল তখন আমি আর দুলাভাই একসঙ্গে বসেছিলাম। তার চোখে একটা গভীরতা ছিল যা আগে কখনো দেখিনি। ঠিক তখনই আমার মনে হলো এটা শুধুই পারিবারিক সম্পর্ক নয়, এখানে কিছু গভীর অনুভূতি এবং সংকট লুকিয়ে আছে যা সামনে আসছে। রাতের নিস্তব্ধতা যেন আমার মনে এক অদ্ভুত ভার তৈরি করছিল। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে পড়ছিল, আর বাইরে হালকা বাতাসে পাতার দোল। আমি বসেছিলাম বারান্দার কোণায়, চুপচাপ। মাথার মধ্যে দুলাভাইয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ধীরে ধীরে দরজার শব্দ শোনা গেল। আমি পেছনে তাকিয়ে দেখি দুলাভাই। সে নীরবে আমার পাশে এসে দাঁড়াল, কিছু বলল না। আমি তাকে জিজ্ঞেসও করলাম না কিছু, শুধু একে অপরের নীরবতা অনুভব করছিলাম। মনে হচ্ছিল শব্দের চেয়ে এই মুহূর্তটাই অনেক কিছু বলে দিচ্ছে। একসময় সে শান্ত গলায় বলল, তুমি কি জানো, কিছু অনুভব শুধু অনুভবই থাকে না, বলা না বোঝানো, কিন্তু গভীর আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। আমাদের মাঝে তখন এক অদ্ভুত শান্ত ঘন ঘন নিঃশ্বাস, যেন দুইজন মানুষ দুটি দিক থেকে এক বিন্দুতে এসে থেমে। দুলাভাই আমার হাত ছুঁয়ে বলল, তোমার চোখে এক ধরনের প্রশ্ন দেখি। আমি জানি আমি এই জায়গায় আসতে চাইনি, কিন্তু কখনো কখনো সম্পর্ক নিজের পথ খুঁজে নেয়। কি তার আঙুলের ছোঁয়া ছিল কোমল, কিন্তু সেই ছোঁয়ায় ছিল এক গভীর কাঁপুনি। আমি সরে যাইনি, জানতাম এই মুহূর্তটা স্বাভাবিক নয়, কিন্তু একেবারে নিষিদ্ধ নয়। চাঁদের আলোতে তার চোখে যেন কিছু আবেগ জমেছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে অত্যন্ত সংযতভাবে আমার কপালে একটি হালকা চুম্বন রাখল। নিঃশব্দে, যেন কোনো শব্দ না করেই হৃদয়ের সমস্ত কথা বলে ফেলা। আমি চোখ বন্ধ করলাম। এই চুম্বনটুকু ছিল কারোর প্রতি কোনো দাবি নয়, ছিল একটি অজানা অনুভবের নীরব স্বীকৃতি। এরপর সে ধীরে পেছনে সরে গেল, বলল, তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু অনুভূতিগুলো থামানো যায় না সবসময়। ইসে চলে গেল আর আমি বসে রইলাম বারান্দায়, ভরা চাঁদের আলোতে, ভেতরে এক কাঁপা কাঁপা অনুভূতি নিয়ে। জানি আজকের রাতের পর সব কিছু বদলে যাবে, সম্পর্ক, দূরত্ব, অনুভব, সবকিছু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। আমার নাম মেহুলি। আমি কলকাতার এক কলেজে বাংলার অধ্যাপিকা। বয়স ২-১ পেরিয়েছে, এখনও অবিবাহিত, মানসিকভাবে শক্ত, বাস্তববাদী এবং সম্পর্কের বিষয়ে ভীষণ সাবধান। একবার প্রেমের ছ্যাঁকা খেয়ে সিদ্ধান্ত নিয়েই ভালো থাকার জন্য সম্পর্ক দরকার নেই, নিজেরই যথেষ্ট। কিন্তু গতকাল রাতটা সবকিছু বদলে দিয়েছে। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সৌরভদা আমার শহরে এসেছেন অফিসিয়াল ট্রেনিংয়ের জন্য। আমার বাবার খুব প্রিয় মানুষ ছিলেন, তাই বাবা মা না থাকায় আমাকেই দায়িত্ব নিতে হলো তাকে কয়েকদিন থাকার জায়গা দিতে। সৌরভদার বয়স ২-৮, একজন সাবেক সেনাকর্মী, চেহারায় রুক্ষ, চোখে কষ্টের ছায়া, কিন্তু অভ্যন্তরে অদ্ভুত এক নর্মতা।
তিনিও একা, তার স্ত্রী গত বছর দুর্ঘটনায় মারা গেছে। সেদিন রাত আমরা একসাথে ছাদে বসে গল্প করছিলাম। হালকা বাতাসের শহরের আলোগুলো যেন অন্যরকম লাগছিল। তার কথাই ছিল এক রাশ দুঃখ, আর আমার মনে হচ্ছিল এই মানুষটা কি করে এত সহজ করে সব রাত। অনেকটা গড়িয়ে গেল, হঠাৎ বৃষ্টি শুরু হলো। তুমি নিচে গিয়ে ঘুমাও, আমি দরজা লাগিয়ে নিয়ে। আমি বললাম। সে মৃদু হাসল। আজকে গল্প করে ঘুমাবো মেহু। অনেক দিন পরে কাউকে এত আপন মনে হচ্ছে তার। কণ্ঠে একরাশ ক্লান্তি। আমি সম্মতি দিলাম। ওর থাকার ঘর পাশেটি ছিল। রাত বাড়ছিল, আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ ওর ঘর থেকে টুকটাক আওয়াজ আসছিল। দরজাটা হালকা খোলা ছিল, ভেতরে আলো ছিল না। কৌতূহল হলো, কি করছে সৌরভদা? আমি চুপি চুপি গেলাম। দেখলাম ও বসে আছে বিছানায়, হাতের ফোনে কি যেন দেখছে। মুখে কোনো অভিভক্তি নেই, শুধু এক নিঃশব্দ। হতাশা সে আমাকে খেয়াল করেনি। আমি ফিরে এলাম বিছানায়, কিন্তু ঘুম আর আসছিল না। আমার মনে এক অজানা কৌতূহল, অস্থিরতা আমি অনুভব করছিলাম। এই মানুষটা আমাকে না ছুঁয়েও ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু এটা কেমন অনুভব? আমি তো সম্পর্ক চাই না, তাহলে এই অনুভূতি কোথা থেকে? রাতটা আমার ভাবনার দ্বন্দ্বে কেটে গেল। আমি নিজেকেই চিনতে পারছিলাম না। তবে একটা জিনিস বুঝলাম, মানুষের মন কখন কি চায় তার কোনো গ্যারান্টি নেই। আর এটাই ছিল শুরু, কিন্তু শেষ নয়। সকালে ঘুম ভাঙর হঠাৎ করেই ঘড়িতে তখন 7টা বাজে। মাথায় একটু ভার ভার লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল মনের ভিতরটা। রাতের সেই অদ্ভুত অস্থিরতা আজ সকালে এসে যেন এক ধরনের লজ্জা মেশানো মুগ্ধতা হয়ে গেছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, আমি কি সত্যিই ওর প্রতি আকৃষ্ট হচ্ছি। সৌরভদা তখনও জেগে ওঠেননি। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। দরজার ফাঁক দিয়ে হঠাৎ দেখি তিনি দরজার পাশে দাঁড়িয়ে, চোখে ঘুম মেশানো হাসি। তুমি ঘুম থেকে কখন উঠলে? উনি বললেন গলায় মৃদু কৌতূহল। আমি হেসে এড়িয়ে গেলাম। বেশ, রাত হয়েছে। গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। কি চা হাতে আমরা বারান্দায় বসলাম। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে একটা অদ্ভুত ভেজা গন্ধ। সৌরভ দাস সেই গন্ধটা গায়ে মেখে যেন আরও ভারী লাগছিল। তুমি আগের মতো নেই, মেহু হঠাৎ বললেন তিনি। আমি থমকে গেলাম। মানে, আগে ছিলে ছোট্ট লাজুক, এখন তুমি অন্যরকম, আত্মবিশ্বাসী, পরিপক্ক, আর চোখে এক অজানা আগুন। তার চোখে তাকাতে সাহস হল না আমার। তারপর হঠাৎ বললেন, আজ একটা জায়গায় যাব, তুমি আমার সঙ্গে। কোথাও একটা পাহাড়ি কটেজ ভোরে ঘুরতে যাওয়া আমার অভ্যাস ছিল। আজ অনেকদিন পর মনে হলো কাউকে নিয়ে যাই। উড়তে পারলাম না। কটেজের মুহূর্ত জায়গাটা ছিল চুপচাপ, সবুজে ঢাকা। আমরা দুজন চুপ করে বসেছিলাম একটা কাঠের বেঞ্চে। সামনে ছিল বিশাল এক পাহাড়, আর পিছনে ঘন বন। আমার চুলে হালকা বাতাস লাগছিল। হঠাৎ সৌরভদা আমার দিকে এগিয়ে এলেন এবং আমার কপালের কাছ থেকে একটা শুকনো পাতা সরিয়ে দিলেন। তোমার চুলে পাতা লেগেছিল, বললেন খুব শান্ত গলায়। কিন্তু আমি অনুভব করলাম সেই স্পর্শ ছিল অন্যরকম, বিলকুল অচেনা এক কম্পন সারা শরীরে ছড়িয়ে দিল। আমি চোখ নিচু করে ফেললাম, আর উনি বললেন, তুমি জানো তো আমি কাউকে নিয়ে ভাবি না, কিন্তু তোমার কাছে এসে মনে হয় আমি আবার শুরু করতে পারি কি। এই কথাটা শুনেই আমার মনে একসাথে হাজারটা ঘণ্টা বেজে উঠল। আমি চুপ করেছিলাম, বলার কিছু ছিল না, কিন্তু মন চিৎকার করছিল, তুমি কি সত্যিই আমায় সেইভাবে ভাবো? ফেরার পথে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুললাম, যখন তখন দেখি উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, নরম হাসি ঠোঁটে। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে বললেন। আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে এক অনির্বচনীয় উত্তাপ ছড়িয়ে গেল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্ক বদলে গেল। তিনি আর আমার চোখে শুধুই একজন আত্মীয় ছিলেন না, তিনি হয়ে উঠছিলেন একজন পুরুষ, যার দিকে আমার চোখ আটকে থাকত, যার স্পর্শে আমার হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠত। কিন্তু আমি কি প্রস্তুত ছিলাম সেই আবেগের সামনে দাঁড়ানোর জন্য? বিকেল তখন পড়ন্ত সূর্যরা। আমি অফিস থেকে ফিরেই অবাক হয়ে গেলাম সৌরভদা। রান্নাঘরে হাতের গায়ে ময়দা লেগে আছে, মুখে এক গম্ভীর মনোযোগ। তুমি রান্না করছো? আমি জিজ্ঞেস করলাম অবাক হয়ে। সে ঘুরে দাঁড়ালো, হাসল। আজ আমি রান্না করছি, আজকের রাতটা একটু স্পেশাল ভাবছিলাম। আমি কিছু বলতে পারছিলাম না, চোখ আটকে গেল তার গম্ভীর মুখ আর হাতের কুড়ো কুড়ো।
আলোতে, তোমার জন্য রান্না করছি মেহু, আজ রাতে তুমি শুধু অতিথি। রাতের সেই কেবিল, বসার ঘরের ছোট টেবিলে, আলোর সাজ, লাইট অফ করে, ফ্লোর ল্যাম্প আর কিছু মোমবাতি জ্বালানো হয়েছে জানালার বাইরে। হালকা বৃষ্টি, টেবিলে রাখা হালকা ঘি ভাত, বেক মাছ আর একটা ছোট্ট বাটি দই। খাবারের চেয়ে বেশি শান্তি ছিল পরিবেশে। আমি বললাম, তুমি তো বেশ রোমান্টিক হয়ে উঠেছ। হঠাৎ সে তাকালো আমার দিকে, খুব আস্তে বলল, তুমি রোমান্টিক করে তুলছ আমাকে। গো, আমার গাল গরম হয়ে উঠল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। মধ্যরাতের নরম মুহূর্তে খাবার শেষ করে আমরা দুজন বারান্দায় বসলাম। হালকা ঠান্ডা হাওয়ায় আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। সে হঠাৎ হাত বাড়িয়ে আমার কপালের চুল সরিয়ে দিল। সেই ছোঁয়া ছিল খুব নির্বিকার, কিন্তু মনে যেন ঢেউ লাগিয়ে গেল। তুমি জানো, সে বলল, তোমার চোখে একরকম বিষাদ আছে, যে বিষাদ মানুষকে গভীর করে তোলে। খুবই চুপ করেছিলাম। সৌরভদা হঠাৎ উঠে দাঁড়াল, বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার গলায় যেন কিছু বলার ইচ্ছা জমে উঠছিল। মেহুত, যদি একদিন বলি, এই অতিথি হয়ে তোমার ঘরেই থাকতে চাই, শুধু রাতের জন্য নয়, দিনের আলোতেও, তুমি কি তাড়িয়ে দেবে আমায়? আমি বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করলাম। জবাব দিতে পারিনি। তবে ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি আর আগের মতো নেই। এই মানুষটা আমার ভেতরের একা মেহুলিকে জাগিয়ে তুলেছে, যে ভালোবাসতে চায় না, চাইতেও কিন্তু। আমি কি সত্যিই তাকে চাই? এই প্রশ্ন আমার ঘুম কেড়ে নিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম সৌরভদা বারান্দায় চুপচাপ বসে আছেন, হাতে চা আর চোখ দুটো ধরা আকাশের দিকে। আমাকে দেখে বললেন না কিছুই, শুধু মৃদু হাসলেন। আমি যেন বুঝে গেলাম আজ কিছু বলা হবে না, কিন্তু অনেক কিছু বোঝা যাবে। একসাথে সময় কাটানো সেদিন আমরা সারা দিন কিছু না করে একসঙ্গে সময় কাটালাম। একসঙ্গে বসে দুপুরে পুরনো সিনেমা দেখলাম। একটা দৃশ্যে নায়িকা নায়কের কাঁধে মাথা রাখে। আমি চুপ করেছিলাম। হঠাৎ দেখি সৌরভদা আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে তাকালাম, কিন্তু একটা হালকা কাঁপুনি বুকের ভেতর ছড়িয়ে পড়ল। বিকেলে বাগানে গিয়ে দুজনেই ফুল গাছে যত্ন নিচ্ছিলাম। আমি একটা গোলাপের ডাল কাটতে গিয়ে আঙুলে হালকা কেটে ফেললাম। আহ, আমি বলে উঠতেই তিনি তড়িঘড়ি এগিয়ে এলেন। দেখাও, রক্ত তো খুব বেশি নয়, কিন্তু কেটে গেছে। তুমি সবকিছু একা করো কেন? আমি কিছু বললাম না। উনি নিজের পকেট থেকে রুমাল বের করে আমার আঙুলে পেঁচিয়ে দিলেন। সেই মুহূর্তে তার আঙুলের উষ্ণতা আমার হাতে ছড়িয়ে গেল। আমি আঙুল সরাতে চাইলেও পারলাম না। আমাদের চোখ আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। কোনো শব্দ ছিল না, কিন্তু মনে হচ্ছিল এই নীরবতা চিৎকার করে কিছু বলছে। রাতের গল্প কিন্তু আলাদা রকমের। রাতের খাবার সেরে আমরা আবার বসে পড়লাম ছাদে। তখন শহরের আলো জ্বলে উঠেছে। বাতাসে এক ধরনের ঘুম ঘুম গন্ধ। তিনি হঠাৎ বললেন, তুমি যদি চাও আমি আগামী মাসে এখানে থেকে যেতে পারি, আর অফিসি বদলির জন্য চিঠি দেব আমি। আমি থমকে গেলাম, কিন্তু কেন? তিনি একটু চুপ করে বললেন, কারণ এই বাড়িতে এখন আমার ঘুম ভালো হয়, আমার চা ভালো লাগে, আমার গল্পের সঙ্গী ফিরে পেয়েছি ইকু। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। তার চোখে ছিল একটা নীরব অনুরোধ, আর আমার চোখে এক অসম্পূর্ণ উত্তর। শেষ দৃশ্য, দরজার কাছে। রাত অনেক হয়ে গেছে। আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, আর উনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে যাচ্ছেন। হঠাৎ উনি থেমে গেলেন, ঘুরে তাকিয়ে বললেন, তোমার চোখে আজ এমন কিছু দেখলাম যেটা আগে কখনো দেখিনি গো। আমি হেসে ফেললাম, কি ভালোবাসা, কিন্তু চোখে রাখা গো। আমি কোনো কথা বললাম না, শুধু এক পা এগিয়ে গেলাম দরজা পেরিয়ে, আর তার চোখে চোখ রেখে বললাম, হয়তো ভালোবাসা সবসময় মুখে বলে বোঝানো যায় না। কি আমাদের মাঝের বাতাসটা একটু গা হয়ে উঠল, তারপর সে ধীরে ধীরে সামনে এলো, আমার কাঁধে আলতো করে হাত রাখল। তোমার হাতটা একটু রাখব? আমি মাথা নিচু করে সম্মতি দিলাম। সেই মুহূর্তে আমরা কিছু বলিনি, কিন্তু দুইটি মানুষ একসাথে নিঃশব্দে বুঝে গিয়েছিল তারা আর একা নয়। সকালের রোদটা আজ একটু অন্যরকম লাগছিল। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম।
সৌরভদা তখন বারান্দায় দাঁড়িয়ে রোদের মধ্যে বই পড়ছিলেন। চা হাতে নিয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম। আজকে তোমার মুখটা এমন হেসে উঠছে কেন? আমি জিজ্ঞেস করলাম। সে তাকাল, একটু কাঁধ উঁচু করে বলল, কারণ আজকে আমি একটা কাজ করব যেটা বহুদিন ধরে করতে চাইছিলাম গো। কি কাজ? আমি কৌতূহলী হয়ে পড়লাম। তোমাকে শহরের সবচেয়ে সস্তা রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু এমনভাবে খাওয়াবো যেন মনে হবে আরও চাই সেই খাবার। সে হাসল, আমি হেসে ফেললাম। তোমার এই রোম্যান্টিক বোকামি ভালোই লাগছে। কু, একসাথে শহর দেখা। আমরা বেরিয়ে পড়লাম রিকশায় চেপে। সৌরভদা জোর করে আমাকে রাস্তার পাশের এক পুরনো দোকানে নিয়ে গেলেন, যেখানে মাটির ভারে চা আর কচুরি পাওয়া যায়। আমি বললাম, এটা কি ডেটে আছো তুমি? সে হাসল, তোমাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে সবই স্পেশাল হয়ে যায়, তাই হ্যাঁ, এটা একটা ছোট্ট ডেট। আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু মনে একটা আলতো শিহরণ ছড়িয়ে পড়ল। চা খেতে খেতে সে হঠাৎ বলে উঠল, তুমি হাসলে আমার পৃথিবী থেমে যায় জানো। আমি এবার আর চোখ নামিয়ে রাখতে পারলাম না। তাকালাম তার চোখে, আর বুঝলাম এই লোকটা সত্যি করে বলছে। রাত হয়ে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। সে পেছন থেকে এসে পাশে দাঁড়ালো। মেহু, তুমি যদি একদিন বলো আমরা একসাথে শুরু করি নতুন জীবন, তুমি কি চাইবে আমার পাশে থাকতে? অতিথি হয়ে নয়, সঙ্গী হয়ে। আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ, তারপর হেসে বললাম, তুমি তো এখনই আমার অতিথি নও, তুমি আমার অতিথি। ভবেশকে সকালে উঠেই আমি রান্নাঘরে ঢুকলাম। চুলা জ্বলছে, কিন্তু সৌরভ দ্বার দেখা নেই। হঠাৎ দেখি ফ্রিজের পাশে দাঁড়িয়ে মাথা চুল করছে। কি হয়েছে? বেগুনটা কেটে ফেলে বুঝলাম এটা তো ছিল পেঁয়াজ। সে কাঁচা পেঁয়াজ হাতে দাঁড়িয়েছিল। আমি হেসে কুটি কুটি, তুমি তো জেনারেল ছিলেন, যুদ্ধে অস্ত্র চিনতে পারো, কিন্তু রান্নাঘরে বেগুন পেঁয়াজ গুলিয়েছিল। সে বলল, এই যুদ্ধটা অনেক কঠিন মেহু। দুপুরে আমার দুই বান্ধবী হঠাৎ বাসায় চলে এলো, সীমা আর রিনা। সৌরভদাকে দেখে দুজনেই চোখ বটবট করে তাকিয়ে বলল, তোমার অতিথি তো দেখতে আহারে। আমি রাগ করার ভান করে বললাম, তোমরা কি ওকে খেতে এসেছ না প্রপোজ করতে? সৌরভদা হেসে বলল, প্রপোজ করলে কিন্তু মেহু চিৎকার করে উঠবে। ও এখন খুব প্রোটেক্টিভ। আমি লজ্জায় লাল। সীমা বলল, এই লোককে ছাড়িস না মেহু, দাঁতও আছে, দাড়িও আছে, রান্নাও করে, আর চোখে তাকালে মন হালকা হয়ে যায়। রিনা ফিসফিস করে বলল, এই মানুষটাকে বিয়ে করবি, নামেই অতিথি, দেখছিস না মনের মধ্যেই দখল নিয়ে ফেলেছে। আমি চোখ গরম করে তাকালাম ওদের দিকে, কিন্তু মনে মনে একটু গলে গিয়েছিলাম। বিকেলে হালকা বৃষ্টির পর আমি আর সৌরভদা বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তখন হঠাৎ সে একটা কথা বলে ফেল, তুমি যেমন সুন্দরী, ঠিক তোমার বান্ধবীগুলো ইচ্ছে। তো অনেক হচ্ছিল, কিন্তু তুমি তার এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। তাই এবার আমার তন্ময় বন্ধুকে দেখা করতে বলি। সকালে সৌরভদা বাইরে গিয়েছিল কিছু দরকারি কাজের জন্য। আমি ঘরে ছিলাম, আর সেদিন হঠাৎ আমার পুরনো বন্ধু তন্ময় এসে হাজির। তন্ময়কে দেখে আমি খুব খুশি হলাম। কলেজের বন্ধু। সে হেসে বলল, তুই আগের মতোই আছিস, শুধু একটু বেশি সুন্দর হয়ে গেছিস। আমি হেসে ফেললাম, একটা বন্ধুর মতো, নির্দোষভাবে। কিন্তু এই হাসিটাই সমস্যা হয়ে দাঁড়াল। অপেক্ষা, ভুল বোঝাবুঝি আর নীরবতা। সন্ধ্যায় সৌরভদা ফিরে এসে দেখল তন্ময় বারান্দায় বসে আছে, আর আমরা গল্পে ডুবে আছি। সে কিছু বলল না, কেবল একরাশ নীরবতা নিয়ে ঘরে ঢুকে গেল। আমি তখনও বুঝতে পারিনি সে মন খারাপ করেছে। রাতে খাবার টেবিলে সে একটাও কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? সে ছোট্ট করে বলল, তোমার পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে করতেই আজকের চামিষ্টি খাওয়া শেষ হয়ে গেল, তাই না? আমি বুঝতে পারলাম সে অপ্রকাশ্য ঈর্ষায় জ্বলছে, কিন্তু ওর চোখে ছিল আরও কিছু ভয়, অনিশ্চয়তা আর নিজেকে হারানোর আশঙ্কা। ভালোবাসা হঠাৎ উতলে ওঠা, রাত গভীর হয়ে এলো। আমি ঘরে ঢুকে দেখলাম সে একা বসে আছে। জানালার পাশে আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম, চুপচাপ। কিছুক্ষণ পর সে বলল, তুমি জানো, আমি তো অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু ধীরে ধীরে তোমার হাসি, তোমার রাগ, এমনকি তোমার রান্নাঘরের বিশৃঙ্খলাও ভালোবেসে ফেলেছি। আমি চুপ করে রইলাম। সে আবার বলল,
কিন্তু আজ তন্ময়কে দেখে হঠাৎ করে মনে হল আমি তো তোমার কিছুই নই, শুধু এক অতিথি। যদি তুমি একদিন বলো সময় শেষ, আমি কিছু বলতে পারবো না, গিয়ে আমার চোখে জল চলে এলো। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। তুমি আর অতিথি নও, তুমি আমার প্রতিদিনের সকাল, প্রতি রাতের অপেক্ষা। তুমি চলে গেলে আমি আর মেহু থাকব না গো। সেই মুহূর্তে কোনো চুম্বন নয়, কোনো আলিঙ্গন নয়, শুধু চোখে চোখ রেখে একটানা তাকিয়ে থাকলাম। আর বুঝে গেলাম এই সম্পর্ক আর কোনো সংজ্ঞার মধ্যে আটকে নেই। এটা ভালোবাসা, নিঃশব্দ, গভীর সত্য। সেই রাতে ওর কথাগুলো আমার বুকের ভেতর যেন পাথরের মতো ভার হয়ে জমেছিল। আমি বিছানায় শুয়েছিলাম। ঘরের বাতি নিভে গেছে, কেবল জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আমাদের মুখ আবছা দেখা যাচ্ছিল। সৌরভদা পাশে চুপচাপ শুয়েছিলেন। হঠাৎ আমার হাতটা ওর হাতে ধরা পড়ে গেল। একটা নরম, সাহসী আর অনেক কথা বলা ছোঁয়া। আমার বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু হাত ছড়ালাম না। কথা না বলা ভালোবাসা। আমরা একে অপরের দিকে তাকালাম, চোখে চোখ। সেই মুহূর্তে কোনো শব্দ দরকার ছিল না। আমাদের দৃষ্টি, নিঃশ্বাস আর নীরবতা নিজের ভাষায় কথা বলছিল। তার মুখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখ বন্ধ হয়ে গেল। তার ঠোঁট আমার কপালে নরম করে ছুঁয়ে গেল, তারপর আমার গালে, আর অবশেষে একটি অতি মৃদু ও সম্মানময় চুম্বন আমার ঠোঁটে। সেই চুম্বনে ছিল না কোনো তাড়াহুড়ো, কোনো দাবি বা অধিকার। তাতে ছিল ভালোবাসার সম্মান, অপেক্ষার ক্লান্তি আর মনের ভিতরের এক গভীর প্রার্থনা, তুমি থেকো। কয়ের পর আমরা কেবল একে অপরকে জড়িয়ে ধরলাম। কোনো অনৈতিকতা নয়, কোনো দৃষ্টিঘাব নয়, শুধু দুইটা মানুষ যারা দীর্ঘদিন ধরে একা ছিল, এবার একে অপরের উষ্ণতা খুঁজে পেয়েছিল। রাতটা পেরিয়ে গেল কোনো শব্দ ছাড়া, শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ দোলাচলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।